ফৌজদারি কার্যবিধি 54, মনোযোগ দিন। গতকাল আমরা ক্লাস করেছিলাম 58 পর্যন্ত, 57 পর্যন্ত। আজকে আমরা 54 ধারাটা দেখবো, এবং 54 ধারা ক্ষেত্রে দুইটা, একটা 54 ধারা একটা প্রশ্ন রয়েছে, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, এটা একটা বিষয়। এখানে যে 11টা পয়েন্ট রয়েছে, 11টা পয়েন্টের অনেকেই পেশ লাগাই দিচ্ছেন, কোন কতটুকু করবেন কতটুকু লিখবেন। তো আজকে যেটা দেখাই দিবো এতটুকু লিখলে চলবে। আর এখানে আবার যে ডিটেনশন, প্রিভেন্টিভ ডিটেনশনের একটা কথা প্রশ্ন রয়েছে, এটা আপনাদের একটু আলোচনা করে দেবো। যে এবং সুরক্ষামূলক আটক করা যাবে না, একটা কথা। এই কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সুরক্ষামূলক আটক করা যাবে না, এটা আমরা একটু আলোচনা করবো। এটা দুইটা প্রশ্ন আর কি। তাহলে আমরা দেখি, ফৌজদারি কার্যবিধি 54 ধারা, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে। ওয়ারেন্ট ছাড়া পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে, যেটা 54 আমরা আলোচনায় রয়েছে, যেটা সংশোধিত হয়েছে 25 সালে, যেটা আমরা দেখবো। একজন ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই একজন পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। জাস্ট এভাবে লিখবো: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম, আহ, একাদশ, এভাবে আপনারা আগাবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে প্রথম হচ্ছে আপনার, প্রথমত যদি কোনো পুলিশ অফিসার সামনে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স করে, আমরা যেটা প্রথমত দেখবো। প্রথমত দেখবো, এটা মনোযোগ দেন, সেটা বাংলাটা একটু ভালো করে দেখেন, যেভাবে আছে এটা পিডিএফটা আবার দিয়ে দেবো কারেকশনের জন্য। যদি কোনো পুলিশ অফিসের সামনে, অর্থাৎ সামনে মানে কি, কগনিজেবল অফেন্স করে, আমার সামনে যদি কোনো কগনিজেবল অফেন্স করে, সেটা কি হবে, আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে, মনোযোগ দেন, আপনি খালি অ্যারেস্ট করলেই চলবে না, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছে, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কি থাকবে, যুক্তিসঙ্গত রিজনেবল অভিযোগ থাকে, বিশ্বাসযোগ্য তথ্য থাকে, অথবা যুক্তিসঙ্গত সন্দেহ থাকে, এই তিনটা থ্রি রিজন যদি থাকে, তাহলেই আপনি কি করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। যুক্তিসঙ্গত অভিযোগ, বিশ্বাসযোগ্য তথ্য, যুক্তিসঙ্গত সন্দেহ। আজকে যে 54 বুঝবে না, তার মানে হ্যাঁ হ্যাঁ তার আর হবে না। দ্বিতীয়ত, প্রথমত অফেন্স করলো তার সামনে, দ্বিতীয়ত হচ্ছে অফেন্সটা কি, কগনিজেবল, আমলযোগ্য। দ্বিতীয় ক্ষেত্রে যুক্তিসঙ্গত অভিযোগ থাকতে হবে, বিশ্বাসযোগ্য তথ্য থাকবে, এবং যুক্তি সন্দেহ থাকবে। এই যে যুক্তিসঙ্গত সন্দেহটাই আবার মনে করেন না, এই যে যুক্তিসঙ্গত সন্দেহ মনে করতেছেন যে আপনি রিজনেবল সাসপেনশন হলেই মানে আপনি ধরবেন। রাস্তায় একজন দাঁড়ায় আছে, কালকে আগামীকাল সে মিছিলে অংশগ্রহণ করবে, আগামীকাল সে এখানে যে মাদক বিক্রি করবে, তারা থানা ধরে আটকায় রেখে দিলেন যে সে মাদক বিক্রি না করে, না, দিস ইজ নট এ রিজনেবল সাসপেনশন, এটা যুক্তিসঙ্গত সন্দেহ নয়। এটা যুক্তি, এটা কিন্তু সুরক্ষামূলক আটকের ভিতরে পড়ে না। আপনি এই বলে সুরক্ষামূলক আটক করে আপনি থানায় রাখবেন, তাকে এটা এই আইনে অধিকার দেওয়া নেই, সেটা ইলিগাল হবে। সেখানে বলছে যদি সে 7 বছর পর্যন্ত শাস্তিযোগ্য আমলযোগ্য অপরাধ করেছে এবং গ্রেপ্তার করার কারণে, এখানে একটা লাস্টে দ্বিতীয়তে যা বলছে, সে যে 7 বছর পর্যন্ত শাস্তিযোগ্য, রিজনেবল বলছে 7 ইয়ার্স পানিশেবল অফেন্স ইন কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যদি গ্রেপ্তার করা প্রয়োজন, যদি 7 বছরের ক্ষেত্রে, তাহলে কারণ, তাকে গ্রেপ্তার করবেন। কারণটা কি, কারণ হচ্ছে নতুন অপরাধ ঠেকাতে, তার আপনার অ্যারেস্ট করবেন, নতুন নতুন যাতে অপরাধ না করতে পারে। দুই, সঠিক তদন্তের জন্য, সঠিক তদন্ত করবে। 3 নম্বর, সে ওই ব্যক্তির সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলতে পারে, সাক্ষীকে ভয় দেখাতে পারে, আদালতে উপস্থিত নিশ্চিত করতে, তাকে আদালতে উপস্থিত, এই যে বিষয়গুলো হচ্ছে এই দ্বিতীয় ক্ষেত্রে। পয়েন্ট আকারে ছোট ছোট লিখবেন, এরপর আর হয় না, আর কিভাবে আপনারা পড়বেন। এবং পুলিশ গ্রেপ্তারের কারণ লিখে রাখতে হবে, পুলিশ যে গ্রেপ্তার করবে তার কারণটা কি করবে লিখে রাখতে হবে। তৃতীয়ত, যদি বিশ্বাসযোগ্য তথ্য থাকে সে 7 বছরের বেশি শাস্তিযোগ্য মৃত্যুদণ্ড অপরাধ করেছে, যদি বিশ্বাসযোগ্য তথ্য থাকে সে 7 বার বেশি শাস্তিযোগ্য মৃত্যুদণ্ড অপরাধ করেছে। চতুর্থ, যদি কারো বাড়ি ভাড়া ভাঙ্গার, কি হাউস ব্রেকিং টুলস থাকে, আমরা যেটা দেখছি, এটা সিপ সেন্টারে যে শব্দগুলো দেখতাম, যদি কোনো বাড়ি ভাঙ্গার যন্ত্র থাকে বা বৈধ কারণ না থাকে, আপনি, তার একটা যন্ত্র আছে বাড়ি ভাঙ্গা, ঠিক আছে, কিন্তু তার বৈধ থাকতে হবে, আপনাদের বলতে হবে যে এটা করি, কিন্তু বৈধ যদি কারণ না থাকে আপনি ধরে নিয়ে চালান দিতে পারেন। পঞ্চম, যদি কোনো ব্যক্তি আইন অনুযায়ী ঘোষিত প্রক্লেম অফেন্ডার, প্রক্লেম অফেন্ডার হয়তো সরকার ঘোষিত হইতে হবে। পঞ্চম যেটা বলছে, ঘোষিত অপরাধী হলে আপনি বিনামূল্যে গ্রেপ্তার করতে হবে। ষষ্ঠ, যদি কারো স্টোলেন প্রপার্টি, চোরাই মাল পাওয়া যায় বা সন্দেহ করেছেন যে সে অপরাধ করেছে, তাহলে করবেন, উল্টা পাল্টা ধরার কোনো সুযোগ নাই। সপ্তম, যে কেউ, যদি কেউ পুলিশকে বাধা দেয়, ওই যে সরকারি কাজে অবস্ট্রাকশন গভ ডিউটি, পুলিশের কাছে যদি কোনো আইনগত হেফাজত থেকে পালানোর চেষ্টা করে, ছিনিয়ে নেয়, যে সরকারি কাজে বাধা দেয়, এই ক্ষেত্রে সপ্তম হতে যায় যে বিনা পরোয়ানায় আপনি গ্রেপ্তার করতে পারবেন। অষ্টম, যদি কোনো ব্যক্তিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, ওই যে ডিজার্টার হয়, কোনো আর্মি বিডিআর নো, 3 বাহিনী থেকে যদি কোনো বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে পলাতক সৈনিক ডিজার্টার বলে সন্দেহ হয় যে সেনাবাহিনী থেকে পলায় আসছে, তাহলে আপনি 54 অ্যারেস্ট করতে পারবেন। নবম, যদি কেউ বিদেশে এমন কাজ করে বাংলাদেশে করলে অপরাধ হতে, এক্সট্রাডিশন অফেন্স, যেটা প্রত্যর্পণ আইনে গ্রেপ্তার করা যায়, এক্সট্রাডিশন অফেন্সে যে বাংলাদেশে করলে অপরাধ হতো, অর্থাৎ বিদেশে করে আসছে বাংলাদেশ করলে সেটা অপরাধ, তাকে আপনি 54 অ্যারেস্ট করবেন। দশম, ওই যে রিলিজ কনভিক্ট, যেটা বলছে মুক্তিপত্র আসামি, যদি এই মুক্তিপত্র আসামে যদি ফৌজদারি কার্য যদি 565 নিয়ম যদি ভঙ্গ করে, তাও আপনি 54 অ্যারেস্ট করতে পারবেন। সর্বশেষ, একাদশ, যদি কোনো পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের লিখিত অনুরোধ রিকুইজিশন পাঠায়,
আমরা যে গ্রেপ্তার যখন লিখিত কোনো অনুরোধ রিকুইজিশন পাই সেই ক্ষেত্রে আমরা বিনা প্রিভেন্টিভ করে অ্যারেস্ট করতে পারবো, এই দেখাতে পারবো। আর 54(2), এই 54 যা যা আমরা দেখলাম দুইটার ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে যেটা হচ্ছে এই ধারা ব্যবহার করে কাউকে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ জন্য আটক রাখা যাবে না, এটা একটা প্রশ্ন। এই ধারা ব্যবহার করে, আই রিপিট, এই ধারা ব্যবহার করে কেউ প্রিভেন্টিভ ডিটেনশন জন্য কাউকে আটক করা যাবে না, যাবে না, যাবে না, অর্থাৎ সুরক্ষামূলক আটক রাখা যাবে না। অনেকে বলছিলেন সুরক্ষা আটকটা কি, তাহলে সহ এই 54 ধারার আমরা 11টা ধারাকে যদি মনে রাখার জন্য আমি বাংলাও করে দিছি, বাংলাটা মুখস্থ করার দরকার নাই। আপনারা একটু এই যে এখানে দেখেন, আপনারা একটা শর্ট করে দিছি আপনাদের বোঝানোর জন্য, আপনাদের দিছিলাম আপনার ফেসবুক এবং আপনাদের গ্রুপে দিছিলাম, অনেকে বুঝতে পারে নাই এটার মানেটা কি। আমরা দেখতে পাচ্ছি সিসি আইপিপি, আমরা দেখছি সিসি আইপিপি, যে যেটা দেখলাম সিসি আই পিপিএস বা সিসি আইপিএস, যদি মনে যেভাবে দেখছিলাম আমরা সিসি আইপিএস এভাবে ভেঙে পড়লাম, সিসি আইপিএচ, আইপিএচ, তারপর কি অর্ডার এফ আর ডাবল আর, ও ডি এফ ডাবল আর, দেখবেন ও ডি এফ ডাবল আর, একটা সহজ করে দিবেন, ভেঙে দিছিলাম মনে হয় আপনাদের ইয়েতে। তাহলে কি এই সি তে কমিট দিতে পারেন বা কগনিজেবল অফেন্স, যদি কগনিজেবল অফেন্স করে এটা সি তে কমিট, কমিট বা কগনিজেবল অফেন্স। সি তে প্রথম সি, দুইটা সি, প্রথম সি হচ্ছে পুলিশ সামনে যদি অপরাধ করে, অপরাধ করার চেষ্টা করে বা কগনিজেবল অফেন্স সি তে। পরের সি তে কি অবশ্যই কমপ্লেন, ওই যে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে, তার অভিযোগ ক্রেডিবল ইনফরমেশন থাকে, তাকে ধরবেন, তাকে অ্যারেস্ট করবেন, এটাই সি তে হচ্ছে কমপ্লেন্ট। সি তে দুইটা সি গেল। তারপর আইপিপি, সিসিআই, এই তিনটা, প্রথম তিনটা মনে রাখবেন, সিসিআই, সিসিআই। আচ্ছা, তাহলে ইনফরমেশন 7 বছরের বেশি গুরুতর অপরাধের ক্ষেত্রে তাকেও আমরা করতে পারবেন আইতে, ওই যে ইনফরমেশন সিরিয়াস, তার ইনফরমেশনটা যেরকম সিরিয়াস হয়। পিতে হচ্ছে পসেশন, পসেশনটা কি তার দখলে থেকে হাউস ব্রেকিং এর ক্ষেত্রে, তার দরজা জানলা ভাঙার বা হাউস ব্রেকিং ভাঙার ক্ষেত্রে তার যদি কি থাকে, যন্ত্রপাতি থাকে, পিতে পসেশন। আর পরেরটা হচ্ছে পিতে হচ্ছে প্রক্লেমড অফেন্ডার, পিতে হচ্ছে প্রক্লেমড অফেন্ডার, যেটা হচ্ছে সরকার ঘোষিত অপরাধ করছে। এসতে হচ্ছে স্টলেন, অর্থাৎ স্টলেনটা কি চোরাই মাল পাওয়া যায়, যদি স্টলেন ক্ষেত্রে চোরাই মাল পাওয়া যায় সেই ক্ষেত্রে। অতে কি অবস্ট্রাকশন গভ ডিউটি, সরকারি কাজে বাধা দেয়, পুলিশকে বাধা দেয়। ডি এফ আর আর, ডিতে হচ্ছে ডিজার্টার, অর্থাৎ সেনাবাহিনী থেকে পলাতক যদি থাকে। এই ইংলিশ গুলো মনে রাখলে আপনি ছোট করে নিজের মতো লিখবেন না, ওখানে তো হুবহু লেখা লাগবে তা না, বাট 11টা পয়েন্ট হয়ে গেছে। ফরেন অফেন্স, অর্থাৎ বিদেশে অপরাধ করলে সেটা বাংলাদেশে অপরাধ হবে। রুল অফ ব্রিজ, অর্থাৎ রিলিজ, ওই যে যেটা রিলিজ কনভিক্ট 565 ধারা অনুসারে যদি আরতে বলছে রুল ব্রিজ, রুল ব্রিজ মানে হচ্ছে ওই যে আপনি 565 যে নিয়ম নীতি গুলা, রুল গুলা ভঙ্গ করছেন, ব্রেকিং করছেন, সেই ক্ষেত্রে রুল ব্রিজ হচ্ছে। আর তো রিকুইজিশন, সর্বশেষ আর তো রিকুইজিশন অর্থ অন্য পুলিশ অনুরোধ, যদি অন্য কোনো থানার বা আপনাকে রিকুইজিশন আপনার কাছে পান বা পাঠায়, সেখানে রিকুইজিশন বলে আপনি কি করবেন, গ্রেপ্তার করতে পারবেন। তাহলে এটা মূলত হচ্ছে আমরা যেটা দেখলাম সিসিআই অথবা সিসিআইপিএস, তারপর ও ওডি এফ আর আর, ওডি এফ আর মুখস্থ রাখবেন, যেভাবে দিয়েছি আপনাদেরকে শর্ট করে দিচ্ছি এভাবে মুখস্থ করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? এখন আসেন, এখন যে বিষয়টা দেখাবো এটা একটু মনোযোগ দেন সবাই, ভেরি ইম্পর্টেন্ট। লাস্টে যেটা পড়ছেন, যে 54(2) যেটা বললেন যে প্রিভেন্টিভ ডিটেনশন, যে সুরক্ষামূলক আটক করা যাবে না, এখন সুরক্ষামূলক আটকটা কি একটু ক্লিয়ার করে দিই, কালকে হয়তো আলোচনা করছিল, একটু আমি আর একটু ক্লিয়ার করে দিই। অর্থাৎ এই আইন অনুযায়ী 54-এ পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। প্রথম কথা হচ্ছে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, কিন্তু এই ক্ষমতা এই আইনে দেওয়া হয় না, শুধু ভবিষ্যতে অবাধ করতে পারে, যে আগামীকাল সে এখানে যে এটা করবে ওইটা করবে এরকম ভবিষ্যৎ করতে পারে, তাকে এই এই বলে তাকে সন্দেহ রাখতে করতে পারে না, তাকে সন্দেহ করে তাকে আটক রাখতে পারবে না, থানায় নিয়ে ধরে রাখতে পারবে না। এই প্রিভেন্টিভ অ্যাটাক করা যাবে না, এটা সংবিধান বিরোধী। সংবিধানে বলা রয়েছে এরকম প্রিভেন্টিভ ডিটেনশন করা যাবে না, যাবে না। তাহলে চৌন্ন ধারা ব্যবহার করে অপরাধ তদন্তের জন্য গ্রেপ্তার করা যাবে, চৌন্ন ধারা ব্যবহার করে তদন্তের জন্য গ্রেপ্তার করতে পারবেন, কেবল সন্দেহের ভিত্তিতে কোনো আশঙ্কা দেখিয়ে দীর্ঘ সময় আটক রাখা যাবে না, যাবে না, যাবে না, এই কথা লিখবেন। 54 ধারা ব্যবহার করে অপরাধ তদন্তের জন্য গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু কেবলমাত্র সন্দেহের ভবিষ্যৎ আশঙ্কা করে দীর্ঘ সময় আটক রাখা যাবে না। উদাহরণটা কি, মনে করেন রহিম বাজারে দাঁড়িয়ে বন্ধুর সাথে কথা বলছে, পুলিশ মনে করলো রহিম হয়তো আগামীকাল একটি মিছিলে গোলযোগ করবে, এটা এখন পুলিশ কি করলো, অপরাধ না সত্ত্বেও সে এখন সে ভবিষ্যতে করবে দেখে তাকে এই সন্দেহে তারা ধরে রাখতে পারে না। এখন 54 কি তারা ধরা যাবে, তাকে 54 ধরতে পারবেন, তাকে আটক রাখতে পারবেন, এটা আইনসম্মত হবে না। তাহলে 54(2) বলছে এটা ব্যবহার করে কাউকে প্রিভেন্টিভ ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে আটক করা যাবে না। এটাই হলো সুরক্ষামূলক আটক, এটাই হচ্ছে সুরক্ষামূলক আটক করা যাবে না, যে প্রিভেনশন ডিটেনশন ভবিষ্যৎ অপরাধ ঠেকাতে আটক করা যাবে না। আরেকটা উদাহরণ দিই, একজন ছাত্র ভবিষ্যতে দাঁড়িয়ে আছে, পুলিশ বলল তুমি হয়তো ভবিষ্যৎ চুরি করতে পারো, আমরা তোমাকে ধরে রেখেছি, তুমি বই চুরি, এটা কি হয় যে তুমি বই চুরি করতে পারো, আমি তোমাকে ধরে রেখেছি, এটা কিন্তু 54 ধারা অনুযায়ী বৈধ নয়, কারণ বর্তমান অপরাধ যুক্তিসঙ্গত কোনো তার কাছে কি নাই, তার কোনো অভিযোগ নাই, যুক্তিসঙ্গত সন্দেহ করতেছেন না, তার সুনির্দিষ্ট তথ্য নাই, আপনি তার ধরে আপনি চালান দেওয়ার সুযোগ নেই। বুঝতে পারছেন? তাকে আপনি আপনি ধরে আপনি থানায় আটক নিতে পারেন না। তাহলে এই ছিল প্রিভেন্টিভ ডিটেনশন।
তাহলে এখন 54 ধারা এবং প্রিভেন্টিভ ডিটেনশন সবার ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার নাকি এখনো পারবেন না? এখনো কি সমস্যা আছে আপনার? এই যে 54 ধারার যে সিসি আইপিএস ওডি এফ আর আর, এটা মুখস্থ করবেন ইংলিশে। সিসি, সিতে তো কগনিজেবল, সিতে হচ্ছে কমপ্লেন, আইতে হচ্ছে ইনফরমেশন, ক্রেডিবল ইনফরমেশন থাকতে হবে, সিরিয়াস সিরিয়াস ইনফরমেশন। পিতে হচ্ছে কি পসেশন, দখলে থাকবে কি হাউস ব্রেকিং, আর একটা পিতে হচ্ছে কি প্রক্লেম অফেন্ডার, ও এসতে হচ্ছে স্টোলেন প্রপার্টি, ওতে হচ্ছে সরকারি কাজে অবস্ট্রাকশন গভ ডিউটি, ডিতে হচ্ছে ডিজার্টার মানে সরকারি ইয়ে থেকে পলাতক, অ্যাপতে কি অ্যাপটা যেটা দেখলাম ফরেন অফেন্স, বিদেশি অপরাধ, এক্সট্রাডিশন পরের অফেন্স যেটা আর কি। আর আর্টে কি রিলিজ কনভিক্ট, রিলিজ কনভিক্ট যেখানে সে যে পলাতক হয়, সে যদি আগে 565 উপধারা যদি বিধান লঙ্ঘন করে সেক্ষেত্রে আবার পিটামানি গ্রেপ্তার করবেন। আর আর্টে কি রিকুইজিশন, অনুরোধ পত্র পাওয়া গেল। এই ছিল মোটামুটি 54 ধারার বিধান। আর 54 ধারার মোটামুটি একটু গতকাল অনেকে বোঝে না, আর একটু এই পিডিএফ ঢুকাই দিছি। এখন আপনাদের ক্লিয়ার হয়েছে না? না এখনো পারবেন না ভাই?